নমস্কার, এখন ঠিক সন্ধ্যে 6টা আর 6টা মানে জেলার খবর। আর জেলার খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি সুপর্ণা। আর আজ আলোচনার বিষয় হচ্ছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র। পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ লোকসভা আসন হচ্ছে মুর্শিদাবাদ। আর 1951 সালে লোকসভা কেন্দ্র হিসাবে আত্মপ্রকাশ করে এই কেন্দ্র। একদা বামেদের শক্ত ঘাঁটি ছিল মুর্শিদাবাদ লোকসভা এই কেন্দ্রটি। অর্থাৎ 2014 সালে প্রবল তৃণমূল হাওয়ার মধ্যে লোকসভা কেন্দ্রটির দখলে রেখেছিল সিপিএম। 2019 সালে সিপিএম প্রার্থী হেরে গিয়েছিলেন তৃণমূলের কাছে। মুর্শিদাবাদ লোকসভার অন্তর্গত 7টির মধ্যে 6টি বিধানসভা এখন তৃণমূলের দখলে। আর আজ আমরা আলোচনা করব সেই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র নিয়ে, এবং আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী সত্যজিৎ পাল। সত্যজিৎ দা, অনেক স্বাগত আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। শুরুতেই আমরা একবার নজর রাখবো মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকার দিকে। প্রথমে নজর রাখবো সিপিএম এর প্রার্থী, অর্থাৎ জোট প্রার্থী করা হয়েছে কংগ্রেস এবং সিপিএম এর থেকে মোহাম্মদ সেলিমকে। আবু তাহের খান তৃণমূল প্রার্থী, অন্যদিকে বিজেপি প্রার্থী গৌরী শঙ্কর ঘোষ, আইএসএফ প্রার্থী হাবিব শেখ। আবার একবার জানিয়ে রাখি, জোট প্রার্থী মোহাম্মদ সেলিম, বিজেপির গৌরী শঙ্কর ঘোষ, অন্যদিকে টিএমসির আবু তাহের খান এবং আইএসএফ প্রার্থী হাবিব শেখ। এবার আমরা সরাসরি প্রশ্ন উত্তর পর্বে আসবো। দেখো সত্যজিৎ দা, প্রথমে তোমার কাছে যে বিষয়টা আমি জানতে চাইবো যে 2019-এ কংগ্রেস ও বিজেপিকে অনেকটাই পেছনে ফেলে তৃণমূল নিজেদের জায়গা করে নিয়েছিল। সেক্ষেত্রে কি 2024-এ সেই রেকর্ড গড়তে পারবে তৃণমূল? 2019-এর প্রেক্ষাপটটা আলাদা ছিল, এবারের প্রেক্ষাপটটা আলাদা। 2019-এ যদি দেখি, প্রথমবারের মতো তৃণমূল কংগ্রেস এই মুর্শিদাবাদ কেন্দ্র দখল করে। কারণ এর আগে তৃণমূল কংগ্রেস তৈরি হয় 1998 সালে, তারপরে কিন্তু কখনো কিন্তু এই কেন্দ্র কিন্তু জয় পায়নি। কিন্তু 2019 সালে প্রথমবারের মতো এই কেন্দ্র দখল করতে পারে। আমরা জানি আবু তাহের খান, যিনি তৃণমূল কংগ্রেসের বর্তমান প্রার্থী এবং বিদায়ী সাংসদ, তিনি কিন্তু একটা সময় কংগ্রেসের বিধায়ক ছিলেন। তো তিনি গতবার লোকসভা নির্বাচন ঠিক আগে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে আসেন এবং এই কেন্দ্র থেকে দাঁড়িয়ে লোকসভা ভোটে জেতেন। তো স্বাভাবিকভাবেই এই কেন্দ্র কিন্তু, সুতরাং তৃণমূল কংগ্রেস আবার চাইবে এই কেন্দ্র ধরে রাখতে। কিন্তু এবারের পরিস্থিতি একটু আলাদা। আমি তোমাকে বলবো, গতবার কিন্তু এই লোকসভা কেন্দ্রের বিজেপির তেমন সংগঠন ছিল না। বিজেপির মূল ভরসা ছিল মোদি হাওয়া, এবং বিজেপির প্রার্থী ছিলেন হুমায়ুন কবির, যিনি বর্তমানে ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক। এবারের প্রার্থী গৌরী শঙ্কর ঘোষ, যিনি মুর্শিদাবাদের বর্তমান বিধায়ক। তো স্বাভাবিকভাবেই বিজেপি কিন্তু এবার মোটামুটি 2019 সালে ভালো ফল করে, ভোট ব্যাংক অনেকটা বাড়িয়ে নেয়, এবং 2021-এর বিধানসভা নির্বাচনে এই মুর্শিদাবাদ কেন্দ্রে জয় পায়। তো স্বাভাবিকভাবে বিজেপির কিন্তু একটা শক্ত ভোট ব্যাংক এখানে তৈরি হয়েছে। এবার দেখো, রাজ্যের বর্তমান পরিস্থিতি যদি বলি আমরা, শিক্ষক নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, এবং আমাদের যেটা উলবেড়িয়ায় যেটা হয়েছিল আনিস খান কাণ্ড, সুতরাং তার ফলে কিন্তু এই বকটুই কাণ্ড বীরভূমে, সুতরাং সংখ্যালঘু ভোট কিন্তু অনেকটাই তৃণমূলের কাছ থেকে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত কিন্তু আমরা পেয়েছিলাম সাগরদিঘি উপনির্বাচনে। তারপরে দেখো, তারপরে গত পঞ্চায়েত নির্বাচনে, যেটা আমরা যদি 2018 পঞ্চায়েত নির্বাচন দেখি, তো সেখানে কংগ্রেস যথেষ্ট খারাপ ফল করেছিল। কংগ্রেস সিপিএম, তৃণমূল কিন্তু একচেটিয়া জয় পায়। যদিও বিভিন্ন মহলতে অভিযোগ ছিল যে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা নমিনেশন করতে দেওয়া হয়নি, সন্ত্রাসের অভিযোগ ছিল শাসক দলের বিরুদ্ধে, কিন্তু এবারে পঞ্চায়েত নির্বাচনে তুলনামূলক অনেকটা ভালো ফল করেছে কংগ্রেস এবং সিপিএম। স্বাভাবিকভাবেই উল্টো দিকে দেখো, সিপিএমের প্রার্থী এখানে মোহাম্মদ সেলিম, একজন হেভিওয়েট প্রার্থী, যিনি রাজ্যের মন্ত্রী ছিলেন, একসময় লোকসভার সাংসদ ছিলেন। এবং আরেকটা বলবো, এই সেলিম কিন্তু সিপিএমের মুশকিল আসান। কেন বলবো? কারণ কলকাতার রাজনীতি যদি দেখি, তো সেখানে প্রথমে ছিল কংগ্রেসের সমর্থন বেশি কলকাতায়, কিন্তু দেখো এই উত্তর কলকাতা কেন্দ্রে, যেখানে কিন্তু মোহাম্মদ সেলিম কিন্তু একসময় সিপিএমকে জয় এনে দিয়েছিলেন। এরপর দেখো আরেকটা বলবো, রায়গঞ্জে কংগ্রেসের গড় প্রিয়রঞ্জন দাসমুন্সি এখানকার সাংসদ ছিলেন, দীপা দাসমুন্সি সাংসদ ছিলেন, কিন্তু সেলিম কিন্তু সেই কংগ্রেসের গড় কিন্তু ছিনিয়ে
সিপিএমকে দিয়েছিলেন। এবার দেখো বিধানসভা লোকসভায় সিপিএম 0, এবারে কিন্তু সিপিএমের প্রধান ভরসা এবং বাংলায় যে কয়েকটি কেন্দ্রে সিপিএম লড়াই করছে তার মধ্যে কিন্তু একমাত্র মুর্শিদাবাদে কিন্তু সিপিএমের কাছে ভালো ফল করার সম্ভাবনা রয়েছে। তো সাহেব এবার পরিস্থিতি আলাদা, কিছুটা আলাদা, ফলাফলও গতবারের থেকে আলাদা হলেও হতে পারে। একেবারে তুমি যেমনটা বলো যে মোহাম্মদ সেলিম তিনি একজন হেভিওয়েট নেতা এবং তিনি একাধিক জায়গায় যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে তিনি ভালো ফলো করেছিলেন। সেক্ষেত্রে কোথাও গিয়ে প্রথমে একটা গুঞ্জন তৈরি হয়েছিল যে বাম এবং কংগ্রেস জোট প্রার্থী দিতে পারে, আর যদি জোট প্রার্থী দেয় তাহলে তৃণমূল কোথাও গিয়ে চাপে পড়তে পারে। আর যেমন কথা তেমনই কাজ, বাম এবং কংগ্রেস তারা কিন্তু জোট প্রার্থী দিয়েছে এবং সেখানে প্রার্থী হয়েছে মোহাম্মদ সেলিম। সেক্ষেত্রে কি কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেস চাপে পড়তে পারে? হ্যাঁ, অবশ্যই চাপ তো অবশ্যই রয়েছে। আমি আবার বলবো চাপ অবশ্যই রয়েছে। দেখো জোটে আমরা গত বিধানসভা ভোটের ফলাফলের দিকে যদি তাকাই, সেখানে কিন্তু এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের মধ্যে যে 7টি বিধানসভা কেন্দ্র পড়ে তার মধ্যে করিমপুর কিন্তু নদিয়া জেলায় পড়ে, বাকি 6টি কিন্তু মুর্শিদাবাদ জেলার মধ্যে। তো এই বিধানসভা কেন্দ্রগুলোতে কংগ্রেস এবং বাম জোট কিন্তু যথেষ্ট ভালো ফল করেছিল। তুলনায় বিজেপির কেবলমাত্র মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রেই কিন্তু ভালো ফল করে এবং এখানে জয় পায়। বাকি যে কেন্দ্রগুলো যদি ভগবানগোলা বলি, ভগবানগোলায় সিপিএম পেয়েছিল 47,787 ভোট। দেখো এরপরে আসবে রানীনগর, যেখানে সিপিএম পায়, কংগ্রেস পায় 55,255 ভোট। মুর্শিদাবাদ কেন্দ্র যেখানেই বিজেপি জয় পেয়েছিল এখানেও কংগ্রেস কিন্তু 28,838 ভোট পায়। পাশাপাশি তোমার হরিহরপাড়ায় কংগ্রেস এখানে 88,000 ভোট পায়। পাশাপাশি ডোমকলে কিন্তু 80,442 ভোট পেয়েছিল সিপিএম। জলঙ্গিতেও একই অবস্থা, জলঙ্গিতেও সিপিএম কিন্তু 44,564 ভোট পেয়েছিল এবং এই ভোটটা কিন্তু ছিল জোটের। সুতরাং জোট ভোটের পার্সেন্টেজটা কিন্তু নেহাত খারাপ নয়, উল্টো তার সঙ্গে যুক্ত হয়েছে সেলিমের মতো একজন হেভিওয়েট প্রার্থী। তো হাড্ডাহাড্ডি লড়াই দেওয়ার মতো যথেষ্ট অবস্থা রয়েছে। এবং কি বলবো, যদি সংখ্যালঘু ভোট যেভাবে গত নির্বাচনে আমরা দেখেছি বা যে কাণ্ডগুলো বাংলায় ঘটেছে, আনিস খান কাণ্ড বলো, বকটুই কাণ্ড বলো, তো এই ট্রেন্ডিং অবস্থা যদি বজায় থাকে, উল্টো দিকে সেলিমের মতো হেভিওয়েট প্রার্থী, সুতরাং ফলাফল আলাদা হলেও হতে পারে। আরেকটা বলবো, গত লোকসভা নির্বাচনে এখানে কিন্তু কংগ্রেসের প্রার্থী ছিলেন আবু হেনা। তুমি জানো এই আবু হেনা লালগোলার দীর্ঘদিনের বিধায়ক ছিলেন এবং তার বাবা আব্দুল সাত্তার তিনিও কিন্তু লালগোলা থেকে জিতে বিধায়ক ছিলেন এবং একটা সময় যে কংগ্রেস ক্ষমতায় ছিল সে সময় রাজ্যে কিন্তু মন্ত্রী ছিলেন। তার ছেলে আবু হেনা যিনি দীর্ঘদিনের লালগোলার বিধায়ক ছিলেন, তিনি কিন্তু এই কেন্দ্রে প্রার্থী ছিলেন এবং তিনি কিন্তু প্রায় 3.5 লক্ষ মতো ভোট পেয়েছিলেন গত 2019-এ। এবারে সেলিম প্রার্থী হওয়াতে কিন্তু সমীকরণ কিন্তু পাল্টে যাওয়ার মতো অবস্থায় রয়েছে এবারে লোকসভা নির্বাচনে। অর্থাৎ বলাই বাহুল্য যে সেলিম যে প্রার্থী হয়েছে জোট প্রার্থী, সেক্ষেত্রে অনেকটাই চাপে থাকবে তৃণমূল। দেখো আরেকটা বিষয়, এই যে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র, এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের কিন্তু একটা বড়সড় ইস্যু হচ্ছে গঙ্গা ভাঙন, যার কিন্তু কোনো রকম স্থায়ী সমাধান হয়নি। সেক্ষেত্রে কি কোথাও গিয়ে এই গঙ্গা ভাঙন নির্বাচনে প্রভাব ফেলতে পারে? দেখো, গঙ্গা অধ্যুষিত এলাকায় অবশ্যই এই সমস্যাটা রয়েছে, কিন্তু এই সমস্যার স্থায়ী সমাধান কিন্তু আজও হয়নি। একদিকে যেমন কেন্দ্রের শাসক দল যদি বলি বিজেপি কিন্তু মুর্শিদাবাদে তেমন স্ট্রং নয়। উল্টো দিকে দেখো রাজ্যে ক্ষমতায় তৃণমূল কংগ্রেস, তারা কিন্তু কেন্দ্রের ঘাড়েই বারবার দোষ চাপায়, এটা কিন্তু বারবার হয়ে আসছে। রাজ্য সরকার কেন্দ্রের ঘাড়ে, কেন্দ্র সরকার রাজ্যের ঘাড়ে। সো এর কিন্তু একটা স্থায়ী সমাধান দরকার, কারণ বহু মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এই গঙ্গা ভাঙনের ফলে। আমরা জানি যদি লালগোলার দিকেটা দেখো, ভগবানগোলা, যে পদ্মার আশেপাশে যে এলাকাগুলো রয়েছে, করিমপুর, এই অধ্যুষিত এলাকায় কিন্তু গঙ্গা ভাঙনের ফলে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হন, এমনকি চাষের জমিও তাও কিন্তু ক্ষতির মুখে পড়ে। সুতরাং এই স্থায়ী সমাধান প্রয়োজন। কিন্তু এই মানুষ যারা ভুক্তভোগী, যারা এই ভাঙনের ফলে ক্ষতিগ্রস্ত হন, তারাও কিন্তু প্রত্যেকবার ভোট দেন, নিজেদের মতামত প্রকাশ করেন, কিন্তু সমাধান কিন্তু হয়ে ওঠে না।
তো এবার কাকে তারা সমর্থন জানাবে সেটা তো ভোট বক্সে প্রকাশ করবে, কিন্তু এই ভোটটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ, কার বাক্সে পড়ে সেটা এক ব্যাপার। আরেকটা জিনিস বলবো যে এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে কিন্তু বহু সংখ্যক সংখ্যালঘু মানুষ ভোটার রয়েছেন। তো সংখ্যালঘু আমরা জানি, একটা কথায় বিরোধীরা যেটা বলে যে তৃণমূল কংগ্রেসের ফিক্সড ডিপোজিট, তো এই সংখ্যালঘুরা কিন্তু বাম এবং কংগ্রেসকে ভোট দেন, যদিও তারা বিজেপিকে খুব অল্প সংখ্যক ভোট দেন। তো বাম কংগ্রেসের দিকে এই যে ইস্যুগুলো আসছে, সেই ইস্যুগুলোর পরিপ্রেক্ষিতে যদি তাদের ভোটটা যদি বাম কংগ্রেসের ঘটে ফিরে যায়, তাহলে কিন্তু সিপিএমের বলবো তৃণমূল কংগ্রেসের কিন্তু কপালে এক কথায় দুঃখ আছে বলা চলে। কারণ আবু তাহের খান যিনি যেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত, তৃণমূল কংগ্রেস কিন্তু গোষ্ঠী কোন্দলটা নেহাত কম নয়, এটা কিন্তু যথেষ্ট পরিমাণ বারবার সামনে এসছে। সুতরাং গোষ্ঠী কোন্দল এবং এই বিভিন্ন ইস্যু, পাশাপাশি সেলিমের মতো হেভিওয়েট প্রার্থী, এই সমীকরণগুলো যদি ঠিকঠাকভাবে চলে তাহলে কিন্তু সেলিম ভালো ফল করতে পারে না এই কেন্দ্র থেকে। যেমনটা তুমি বললে যে সংখ্যালঘু ভোট, এই সংখ্যালঘু ভোট যদি কোথাও গিয়ে বাম এবং তৃণমূলের ক্ষেত্রে ভাগাভাগি হয়ে যায়, তাহলে কি বিজেপি খাতা খুলতে পারবে বা বিজেপি জায়গা করতে পারবে? বিজেপির এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে জয়ের সম্ভাবনা যথেষ্ট কম। আচ্ছা, যথেষ্ট কম। অল্টারনেট হিসেবে আমরা সিপিএম কংগ্রেস জোটকেই দেখতে পাচ্ছি, বিজেপির সম্ভাবনা কম। দেখো, গত 2019 সালের যদি লোকসভা নির্বাচন আমরা দেখি, বিজেপির প্রার্থী ছিলেন হুমায়ুন কবির, যিনি বর্তমানে ভরতপুরের বিধায়ক। তুমি দেখো, এখানে আবু তাহের খান পেয়েছিলেন 6,04,346 ভোট। সেখানে আবু হেনা, যিনি কংগ্রেসের প্রার্থী ছিলেন, তিনি পেয়েছিলেন 3,77,929 ভোট। এখানে বিজেপি পায় 2,47,809 ভোট। বিজেপির প্রার্থী ছিলেন হুমায়ুন কবির। সুতরাং সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় একজন, বিশেষ করে গৌরীশঙ্কর ঘোষ, তিনি কতটা ভোট টানতে পারবেন, এই সংখ্যাকে ধরে রাখতে পারবেন কিনা সে নিয়ে প্রশ্ন রয়েছে। যদিও কেন্দ্রে মোদী সরকার, বিজেপি ভালো অবস্থায় রয়েছে, একটা মোদী হাওয়া একটা রয়েছে, রাম মন্দির ইস্যু রয়েছে, সুতরাং এই মুর্শিদাবাদ কেন্দ্রে সংখ্যালঘু ভোটার, হিন্দু ভোটার যারা রয়েছেন, তাদের একটা বড় অংশ ভোট গৌরীশঙ্করকে দেবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ জানো, তিনি মুর্শিদাবাদ বিধায়ক এবং এক কথায় যেহেতু রানিং বিধায়ক, সুতরাং তার একটি জনপ্রিয়তা রয়েছে। পাশাপাশি একটা সময় মুর্শিদাবাদ জেলার সভাপতি ছিলেন গৌরীশঙ্কর ঘোষ। সুতরাং পুরো জেলাটা তিনি হাতের তালুর মতো চেনেন এবং সংগঠনটাও একসময় নিজে হাতে করেছিলেন, সেগুলো রয়েছে। কিন্তু জয় পাওয়া যথেষ্ট কঠিন, কারণ সংখ্যালঘু ভোট অনেকটা, এখানে জয় পেতে গেলে গৌরীশঙ্কর ঘোষকে কিন্তু সংখ্যালঘু ভোট নিজেদের বক্সে টানতেই হবে, যেটা খুবই মুশকিল, খুবই মুশকিল বলে চলে। একেবারে আমরা একবার নজর রাখবো 2019 সালের ফলাফলের দিকে। 2019 সালে ঠিক কি ফলাফল উঠে এসেছিল। প্রথমে আমরা নজর রাখবো আবু তাহের খান, তিনি তৃণমূল প্রার্থী, তিনি ভোট পেয়েছিলেন 6,04,346। অন্যদিকে বিজেপি প্রার্থী, অন্যদিকে কংগ্রেস প্রার্থী আবু হেনা 3,77,929টি ভোট পেয়েছিলেন। বিজেপি প্রার্থী ছিলেন হুমায়ুন কবির, যিনি ভোট পেয়েছিলেন 2,47,409টি, 2,47,809টি। অন্যদিকে সিপিএম প্রার্থী বদরুদ্দোজা খান, তিনি ভোট পেয়েছিলেন 1,40,793। আবার একবার বলি, আবু তাহের খান, তিনি তৃণমূল প্রার্থী, তিনি ভোট পেয়েছিলেন 6,04,346। বিজেপি প্রার্থী হুমায়ুন কবির 2,47,809টি। অন্যদিকে ভোট পেয়েছিলেন কংগ্রেস প্রার্থী আবু হেনা 3,77,229 এবং সিপিএম প্রার্থী তিনি ভোট পেয়েছিলেন 1,40,180। এবার দেখো সত্যজিৎ দা, তোমার কাছে যেটা জানতে চাইবো যে এই যে 2019 সালের ফলাফল, এবারের লোকসভা এবারের 2024-এর যে ভোট, তোমার তৃতীয় দফায় রয়েছে মুর্শিদাবাদের, সেখানে কোথাও গিয়ে কি তৃণমূলকে তো চাপে পড়তে হবে এবং বিজেপিকেও চাপে পড়তে হবে। সেক্ষেত্রে কি এটা বলা বাহুল্য যে সিপিএম এখানে একদম নিজেদের জায়গা করে নিতে চলেছে? না, সম্ভাবনা যথেষ্ট রয়েছে। আবার বলবো, দেখো, গতবার 19-এ কিন্তু বাম কংগ্রেস জোট এখানে হয়নি। এখানে কংগ্রেসের প্রার্থী ছিলেন আবু হেনা এবং উল্টো দিকে
বদরুদ্দোজা খান, তিনিও কিন্তু প্রায় 1,80,000-এর বেশি ভোট পেয়েছিলেন। এবারে কিন্তু জোটটা হয়েছে, সুতরাং ভালো ফল করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। দেখো, সেলিম কিন্তু মুর্শিদাবাদে অনেকদিন আগে থেকেই ছিলেন, কারণ তার নজরে কিন্তু মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র ছিল, যার ফলে দেখো তিনি এমনিতে সিপিএমের রাজ্য সম্পাদক পদে তো রয়েছেন, পাশাপাশি নানান কর্মসূচিতে তিনি কিন্তু মুর্শিদাবাদে বারবার ছুটে গেছেন। সুতরাং এক কথায় সিপিএম কিন্তু পরিকল্পনা করেই ছিল যে এই কেন্দ্রে মোহাম্মদ সেলিমকে প্রার্থী ঘোষণা করা হবে। তো যার ফলে সেলিম বারে বারে গেছেন এবং তিনি গিয়ে কিন্তু বিভিন্ন ইস্যুতে আন্দোলন, প্রতিবাদ বলো এবং জনসভায় কিন্তু ভাষণ দিয়েছেন, এবং কি মুর্শিদাবাদ জেলায় তিনি কিন্তু তার আগে অনেকটা পরিচিত হয়ে গেছেন। সুতরাং সেলিম এখানে দাঁড়ানোতে সিপিএমের কিন্তু তৃণমূল কংগ্রেসে কিন্তু যথেষ্ট বেগ পাওয়ার সম্ভাবনা রয়েছে, যদি বাম কংগ্রেস জোট একেবারে। দেখো, আমি তোমাকে আরো একটা বিষয় জানতে চাইবো যে আইএসএফ প্রার্থী হাবিব শেখ, তাকে যে প্রার্থী করা হচ্ছে, কোথাও কি সেও তার দিকেও কি সংখ্যালঘু ভোট কোথাও কিছুটা যেতে পারে? দেখো, হাবিব শেখ জায়গায় প্রার্থী করা যায়, তিনি কিন্তু একেবারে অপরিচিত মুখ বলা চলে। আচ্ছা, অপরিচিত মুখের জন্য হয়তো সমস্যার মধ্যে পড়তে হতে পারে, এটাই বলতে চাইছি। তার ফলে কিন্তু সেলিমের ক্ষেত্রে যে হাবিব শেখ বা আইএসএফ যে ভোট তারা পেয়ে থাকে, এক কথায় সংখ্যালঘু ভোটটাই বেশিরভাগ পায়। সুতরাং সেদিক দিয়ে বলবো সেলিমের মতো হেভিওয়েট প্রার্থী হওয়াতে হাবিব শেখ খুব একটা বড় ফ্যাক্টর করবে না। আচ্ছা, মানে এটা একটা নিশ্চিতভাবে বলা যায়, কারণ যদি আইএসএফ যদি তাদের নজরে যদি মুর্শিদাবাদ কেন্দ্র থাকতো, তাহলে কিন্তু হেভিওয়েট কাউকে প্রার্থী করতো। এবং যেন আইএসএফের যিনি বিধায়ক রয়েছেন নওশাদ সিদ্দিকী, তিনিও কিন্তু বারবার হয়তো জনসভা, মিটিং, সমাবেশ করতেন, কিন্তু সেভাবে কিন্তু দেখা যাচ্ছে না। সুতরাং এক কথায় বলা চলে আইএসএফের মানে অলিখিত সমর্থন কিন্তু রয়েছে সিপিএম প্রার্থী সেলিমের দিকে। সুতরাং এখানে সেলিম কিন্তু যথেষ্ট ভালো অবস্থায় রয়েছেন, এবং বলবো যদি 2024-এর ফলাফলে বাংলা থেকে প্রথম খাতা খুললেও খুলতে পারে সিপিএম এই কেন্দ্র থেকে। আচ্ছা, এই যে তুমি বললে যে তৃণমূলের আবু তাহের খান, গৌরীশঙ্কর ঘোষ এবং জোট প্রার্থী মোহাম্মদ সেলিম এবং হাবিব শেখ, এই যে 4জন প্রার্থীকে করা হয়েছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে, সেক্ষেত্রে কি কোথাও গিয়ে এই যে লড়াইটা ত্রিমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে? না, দেখো, ভোটার এবং ওখানে জনসংখ্যা বলবো, সংখ্যালঘু ভোটের এগুলো যদি দেখি, তাহলে গৌরীশঙ্কর ঘোষ অনেকটা পিছিয়ে থাকবেন, কারণ জয় পেতে গেলে মিনিমাম 5 লক্ষ ভোট অন্তত পেতে হয়, যেটা কিন্তু গৌরীশঙ্কর ঘোষের পক্ষে পাওয়া সম্ভাবনা নয়। তিনি হয়তো 2 লক্ষের ঘরেই হয়তো থেকে যেতে পারেন, এখন তিনি কতটা ভোট টানতে পারবেন সেটা ফলাফল দেখা যাবে, কিন্তু মনে হয় হয়তো 2 লক্ষর ঘরেই থেকে যাবেন। সুতরাং সেলিম কিন্তু দেখো বাম কংগ্রেসের জোটের 19-এর ফলাফলে কিন্তু এখানে 5 লক্ষের বেশি ভোট কিন্তু বাম কংগ্রেস জোটের রয়েছে 19-এর ফলাফলে। সুতরাং সেদিক দিয়ে বলবো গৌরীশঙ্কর ঘোষ কিন্তু অনেকটা পেছনের দিকেই থাকবেন। লড়াই মূলত সিপিএম ভার্সেস তৃণমূলই হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ গৌরীশঙ্কর ঘোষ কতটা ভোট টানতে পারবেন সেটাই দেখার। আমার মনে হয় 2 লক্ষের ঘরেই থাকার সম্ভাবনা বেশি। একেবারে একবার আমরা নজর রাখবো। আজকে ভোট প্রচারে বেরিয়েছিলেন গৌরীশঙ্কর ঘোষ, তিনি জলঙ্গিতে প্রচারে বেরিয়েছিলেন এবং সেখানে প্রচারে গিয়ে তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়, সেদিকে আমরা নজর রাখবো এবং সেখানে গিয়ে তিনি কি মন্তব্য করেছেন একবার আমরা শুনবো। দেখুন, ওরা চেষ্টা করবেই, এখন ওদের মূল লক্ষ্যই হচ্ছে একটা অশান্তি, অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করে এই নির্বাচনী প্রক্রিয়াটাকে বানচাল করা, বা এখানে ভোটারদের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করা। আমরা সেই প্ররোচনায় পা না দিয়ে আমরা আমাদের প্রচার করতে করতে বেরিয়ে এসেছি। কে কি বলল, কে গো ব্যাক বললো, কে কালো পতাকা দেখালো, তাদের ব্যক্তিগত বিষয়। ওরা তৃণমূলের দুষ্কৃতী, ওদের এটাই লক্ষ্য, এটাই তাদের কাজ। আমরা ওই সব প্ররোচনায় পা না দিয়ে আমরা যেমন ডোর টু ডোর ক্যাম্পেনিং করছিলাম, ক্যাম্পেনিং আমাদের 11টা পর্যন্ত ক্যাম্পেনিং ছিল, আমরা 10:55 ক্যাম্পেনিং শেষ করে যখন বেরিয়ে আসছি তখন ওরা আমাদেরকে গো ব্যাক স্লোগান দিয়েছে, এবং আমাদের 2জন সমর্থককে একজনের একটা গাড়িতে ভাঙচুর করেছে, একজনকে চড়থাপ্পড় মেরেছে। এই বিষয়ে আমরা প্রশাসনের কাছে গিয়েছি, প্রশাসনের কাছে আমরা অভিযোগ জানিয়েছি। আগামী দিন জলঙ্গি বিধানসভায় যেন সুষ্ঠুভাবে নির্বাচন হয়
তার ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের কাছেও আমরা আবেদন জানাবো যে ভোট প্রচারে যখন আজকে তৃণমূলের দুষ্কৃতীরা বাধা দেওয়ার চেষ্টা করছে, নির্বাচন যত এগিয়ে আসবে এই বাধাদান তত বৃদ্ধি পেতে পারে। তাই এখানে আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী নামিয়ে যারা ক্রিমিনাল, যারা অ্যান্টি সোশ্যাল, যারা ভোট প্রক্রিয়া বানচাল করতে চায়, যারা শান্তি বিনষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা না হয় তার জন্য আবেদন আমরা করব। আপনার গাড়ি করে কোনো আঘাত? না, আমার গাড়ির কাছে ওরা আসেনি, ওরা অনেক দূরে। আমরা যে গ্রামে প্রচার করছিলাম সেখানেই তারা গো ব্যাক স্লোগান দিয়েছে। তারা গো ব্যাক স্লোগান এক জায়গায় দাঁড়িয়ে দিচ্ছিল, আমি সেই রাস্তা দিয়ে আসছি। কোনো অসুবিধায় পড়েছিলেন আপনি? না, আমার কোনো অসুবিধা হয়নি। ওই যে যখন আমার সমর্থকরা যাচ্ছিল তখন বললাম আপনাদেরকে, একজনের গাড়িতে মেরে ভেঙে দিয়েছে হেডলাইটটা, আর দুজনকে চড়থাপ্পড় ওরা মেরেছে। অভিযোগ করেছেন জলগি থানায়? অভিযোগ তারা যাবে করতে গেছে, আর অতক্ষণ হয়তো চলে গেছে। আমি তো বৈঠক ছিলাম, এখানে চলে এসেছি, তাদের পাঠিয়েছি প্রাথমিক ট্রিটমেন্ট, এরপরে তারা অভিযোগ করতে যাবে। দেখো, যেমনটা দেখলাম আমরা যে মুর্শিদাবাদের জলঙ্গিতে, সেখানে গিয়ে তিনি ভোট প্রচারে গিয়েছিলেন গৌরীশঙ্কর, সেখানে যেমন তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়, অন্যদিকে মুর্শিদাবাদ জেলার নওদায় আজকে অধীর রঞ্জন চৌধুরী গিয়েছিলেন, সেখানে তাকেও গো ব্যাক স্লোগান দেওয়া হয়। বারবার এই বিরোধীদের গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে কেন? অন্যদিকে অভিযোগ উঠছে যে এই স্লোগানের পেছনে রয়েছে তৃণমূল। দেখো, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, সুতরাং আইন শৃঙ্খলা রক্ষার একটা গুরু দায়িত্ব কিন্তু শাসক দলের কথাই থাকা উচিত। কিন্তু এই জিনিসটা কিন্তু বারবার চলে এসছে, কারণ এর আগেও আমরা দেখেছি অধীর রঞ্জন চৌধুরী, তাকে বেশ ধাক্কাধাক্কির একটা ব্যাপার হয়েছিল। এবার গৌরীশঙ্কর ঘোষ, আবার অধীর চৌধুরী। কিন্তু দেখো, গণতান্ত্রিক দেশ আমাদের ভারতবর্ষ, এবং প্রত্যেক রাজনৈতিক দল প্রত্যেক কিন্তু প্রচার করার অধিকার রয়েছে। প্রচার করার রয়েছে যেমন, ঠিক তেমনই তার মতামত প্রকাশের কিন্তু স্বাধীনতা রয়েছে। কিন্তু রাজ্যে কিন্তু বারবার এই বিশেষ করে তৃণমূলের পক্ষ থেকেই দেখা যাচ্ছে যে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। সুতরাং গণতান্ত্রিক দেশে এই জিনিসটা কাম্য নয়, হওয়া উচিত নয়, কারণ এর ফলাফল কিন্তু খারাপ হতে পারে। কারণ দেখো, শাসক দলে তো, আবার বললাম, শাসক দলে তো দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষার, প্রশাসনের অবশ্যই দায়িত্ব, কিন্তু শাসক দল যেহেতু ক্ষমতায়, সুতরাং এর দায় কিন্তু শাসক দলকে নিতেই হবে। কারণ তৃণমূলের উচ্চ নেতৃত্ব, তাদের এই জিনিসগুলো একটু দেখা উচিত যে বিরোধীরা প্রচার করবেই, সুতরাং সেখানে প্রত্যেক বিরোধী নেতাদের বিক্ষোভ দেখানো, আটকে রাখা, এগুলো একেবারেই কাম্য নয়। কারণ এর ফলাফল যদি জনমানসে কিন্তু একটা ক্ষোভ তৈরি হবে। কিন্তু একেবারে তোমাকে যেমনটা বলছিলাম যে এই অভিযোগ উঠছে তৃণমূলের দিকে, সেক্ষেত্রে কোথাও গিয়ে কি তৃণমূল নিজেদের জায়গাটা ধরে রাখার জন্যই এইরকম বিশৃঙ্খলা সৃষ্টি করছে? দেখো, রাজনীতিতে বিশেষ করে বিরোধীদের আটকে বন্ধ রেখে খুব বেশি রাখা যায় না, কারণ এর ফলাফল কিন্তু অনেকটা উল্টো রকম হয়। আমরা সিপিএম যখন ক্ষমতায় ছিল, আমরা দেখেছি বারবার অভিযোগ উঠে আসতো যে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে। বর্তমানে দেখো, সিপিএম কিন্তু রাজ্যে জিরো। সুতরাং তৃণমূল কংগ্রেস যদি একই পথে হাঁটে, বিরোধীদের আটকে দেওয়া, মিটিং মিছিলে বাধা দেওয়া, সুতরাং তার ফলাফলও কিন্তু খারাপ হতে পারে, সেটা তারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যেতে পারে। কারণ দেখো, কোথাও যদি বিক্ষোভ দেখানো, কোনো দল প্রচার করতে গেছে, সেখানে বিক্ষোভ দেখালে সেটা তো আইন শৃঙ্খলার অবনতি হতে বাধ্য। এবার সেখানে যে কংগ্রেস বলো বা বিরোধী যারা থাকে, যদি হাতাহাতির পরিস্থিতি হয়, ঝামেলা সৃষ্টি হয়, সুতরাং আইন শৃঙ্খলার অবনতি, সেখানে পুলিশ প্রশাসনের এই জিনিসটা দেখা উচিত। পুলিশ প্রশাসনের অবশ্যই উচিত এই বিষয়টিকে অত্যন্ত কঠোরভাবে হস্তক্ষেপ করা। নইলে দেখো, বিক্ষোভ হলে যদি বিরোধী স্ট্রং হয়, তাহলে কিন্তু ঝামেলা মারামারি কিন্তু তৈরি হয়ে যাবে, তাতে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ। দেখো, আমরা দেখলাম যে গতকাল প্রথম দফায় নির্বাচন ছিল, এবং সেই নির্বাচনে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, এই 3 লোকসভা কেন্দ্রে ভোট ছিল। সেক্ষেত্রে আমরা দেখেছি যে কোচবিহারে কিন্তু বিক্ষিপ্তভাবে কিন্তু উত্তেজনা সৃষ্টি হয়েছে, ঝামেলা, কোথাও মারামারি, বোমা উদ্ধার, বিভিন্ন রকমের ঘটনা কিন্তু উঠে এসেছে। এবং তোমাকে যেমনটা প্রথমেই বললাম যে তৃতীয় দফায় ভোট রয়েছে মুর্শিদাবাদে, আমরা দেখেছি এর আগেও কিন্তু বহুবার অশান্তির ছবি উঠে এসেছে। কোথাও গিয়ে কি মুর্শিদাবাদেও এরকম কোনো ঘটনা ঘটতে পারে? দেখো, বাংলাতে নির্বাচন মানেই হিংসা ধরে রাখতে হবে, কারণ এই বাংলাকে গত পঞ্চায়েত বলো বা গত 2021-এর বিধানসভা নির্বাচনে হিংসাত্মক ঘটনা ঘটেছিল বলেই কিন্তু নির্বাচন কমিশন বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। আমরা জানি 722 কোম্পানি কিন্তু সেনা মোতায়েন হয়েছে শুধুমাত্র বাংলার জন্য। তখন বাংলাতে রাজ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে হিংসা হয়। আমরা দেখেছি গতকাল যে নির্বাচন হয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে হয়েছে। এখন তামিলনাড়ু দেখো, যেখানে কিন্তু 39টি লোকসভা কেন্দ্রে কিন্তু গতকাল ভোট হয়েছে, যেখানে কোনো কিন্তু হিংসাত্মক ঘটনার ছবি সামনে আসেনি। সেখানে বাংলায় মাত্র 3টে লোকসভা কেন্দ্রে ভোট, অথচ সবচেয়ে বেশি হিংসা কিন্তু রাজ্যেই ঘটেছে। সুতরাং রাজ্যে হিংসা, এটা কিন্তু একেবারে কাম্য নয়। দেখো, গণতান্ত্রিক দেশ,
সুতরাং জনগণ কিন্তু নিজের মতামত দেবে, কে ক্ষমতায় থাকবে না থাকবে, কোন দল ভোটে জয়ী হবে না হবে, সেটা কিন্তু জনগণই ঠিক করবে। কিন্তু এখানে যে হিংসার পরিবেশ সৃষ্টি করার ফলে এক কথায় বলা যায় মানে ক্ষমতা ধরে রাখার একটা দম্ভ, সেটা শাসক দল তৃণমূল কংগ্রেস হতে পারে, প্রধান বিরোধী দল বিজেপিও হতে পারে। একেবারে। এবার আমি খুব সংক্ষিপ্তভাবে একটা তোমার কাছে আমি আরো একটা বিষয় জানতে চাইবো যে এই যে বড়োয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, তিনি কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জেলে গিয়েছে, সেক্ষেত্রে কোথাও গিয়ে কি এর প্রভাব নির্বাচনে পড়তে পারে? বড়োয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা তিনি হচ্ছে এখন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জেলে রয়েছে, সেক্ষেত্রে কোথাও গিয়ে কি নির্বাচনে এর প্রভাব পড়তে পারে? না দেখো, অবশ্যই শিক্ষক নিয়োগ দুর্নীতি কিন্তু বাংলায় অন্যতম একটা গুরুতর ইস্যু। কারণ আমরা দেখেছি এই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বর্তমানে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, পাশাপাশি শিক্ষক নিয়োগ এক কথায় যদি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ শর্মা, শিক্ষক দপ্তরে যারা ছিলেন আধিকারিকরা তারাও কিন্তু জেলে রয়েছেন বড়োয়ার বিধায়ক জীবন কিশোর সাহা। সুতরাং শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বিরোধীদের অভিযোগ করা কিন্তু একটা হাতে গরম ইস্যু কিন্তু রয়েছে, তার কারণ বড়োয়ার বিধায়ক তিনি জেলে রয়েছেন। সুতরাং এই যে একটা বলবো বারে বারে কিন্তু বিরোধীরা এই ইস্যু সামনে আনবেই, তো স্বাভাবিকভাবে এর একটা প্রভাব পড়তে পারে। কারণ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে শিক্ষিত বহু চাকরি প্রার্থী যারা পরীক্ষায় দিয়ে পাশ করেছিলেন, যারা বঞ্চিত, তো তারা যে আন্দোলন করে তার একটা কিছু অংশ মুর্শিদাবাদ কেন্দ্রেও রয়েছে। সুতরাং তাদের ভোট কিন্তু অবশ্যই বিরোধীদের পক্ষে যাওয়া সম্ভাবনা রয়েছে, কারণ তারা যে বঞ্চিত, তাদের শাসক দলের নেতানেত্রীরাই তো এই দুর্নীতিতে জড়িত। সুতরাং এই শিক্ষক নিয়োগ দুর্নীতি একটা বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে। একেবারে অনেক ধন্যবাদ সত্যজিৎ দা আমাদের সঙ্গে থাকার জন্য। এবং আজকের যে লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদ, যেটা নিয়ে আমরা আলোচনা করলাম, বিস্তর কাটাছেড়া করলাম, বিজেপি প্রার্থী এখানে মুর্শিদাবাদের গৌরীশঙ্কর ঘোষকে করা হয়েছে, অন্যদিকে তৃণমূল তাদের বর্তমান বিধায়ক সাংসদ আবু তাহের খানকে টিকিট দিয়েছে। অন্যদিকে জোট প্রার্থী মোহাম্মদ সেলিম, যেহেতু মোহাম্মদ সেলিমের পাল্লা ভারী, সেক্ষেত্রে তৃণমূল কি তাদের আসন ধরে রাখতে পারবে নাকি অন্য কোনো দল জয়ী হবে, এখন সেটাই দেখার। আজকের মতো জেলার খবর এই পর্যন্ত। অন্যান্য খবরের জন্য অবশ্যই চোখ রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়। নমস্কার।